রঞ্জন বর্মন আজকে আপনাদের সাথে আপনাদের রসায়ন বইয়ের 11 অধ্যায় নিয়ে আলোচনা করব। যে 11 অধ্যায়ের নাম হচ্ছে জীবাশ্ম। তো এই জীবাশ্ম 11 অধ্যায়ের আমি শুধু হাইড্রোকার্বনটি নিয়ে আলোচনা করব। তো আজকে হাইড্রোকার্বন নিয়ে যদি আলোচনা করতে চাই, তো হাইড্রোকার্বন জিনিসটা কি সেটা নিয়ে যদি আলোচনা করতে চাই, তাহলে দেখেন যে হাইড্রোকার্বন কথাটি কেমন করে আসলে সেটা যদি দেখতে চাই, দেখেন যে আমি এখানে লিখে রাখছি যে হাইড্রো কথাটি হাইড্রোজেন থেকে আসা, কার্বন থেকেই আসা। তো হাইড্রোজেন আর এই কার্বনকে যদি আমি একসাথে যোগ করে দিই, তাহলে এদিক থেকে পাই হাইড্রোকার্বন। আর এই পাশে হাইড্রো শব্দটি হাইড্রোজেন, কার্বন তো কার্বনই, যদি এই দুটিকে যোগ করি তাহলে একসাথে পাই হাইড্রোজেন আর কার্বন। অর্থাৎ বোঝা গেল যে হাইড্রোকার্বন কথাটি মানে হাইড্রোজেন ও কার্বন। তাহলে এ থেকে একটা সংজ্ঞা দেওয়া যায়, হাইড্রোকার্বনের একটা সংজ্ঞা দেওয়া যায়, বলছে হাইড্রোজেন ও কার্বন ঘটিত দ্বিমৌল বিশিষ্ট যে যৌগগুলি, সেই যৌগগুলিকেই বলা হয় আপনার হাইড্রোকার্বন। তো এই হাইড্রোকার্বন নিয়ে যদি আলোচনা করতে চাই, তাহলে হাইড্রোকার্বনের উদাহরণ যদি দেখতে চাই, তাহলে উদাহরণ দেখতে গেলে কেমন হবে দেখেন যে এই হাইড্রোকার্বনের উদাহরণ দিতে চাচ্ছেন, তাহলে উদাহরণ দিতে গেলে যৌগটি যেহেতু হাইড্রোকার্বন, তো মনে রাখেন যে এই হাইড্রোকার্বনের যদি উদাহরণ দিতে চান, সর্বপ্রথম হাইড্রোকার্বন যৌগগুলি প্রথমে একটা কার্বন কার্বন শিকড় বা কার্বন কার্বন চেইন তৈরি করতে হয়। তো এই হাইড্রোকার্বন যৌগের যদি উদাহরণ দিতে চাই, তাহলে যদি একটা কার্বন কার্বন চেইন তৈরি করতে হয়, তাহলে মনে করেন যে এই এক কার্বন, এই কার্বনের সাথে এই এক কার্বন, এই কার্বনের সাথে এই এক কার্বন, এই কার্বনের সাথে এই এক কার্বন। তাহলে দেখেন যে এই কার্বন এই কার্বন এই কার্বন পরস্পর এই একটা করে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত আছে। তো এটাই হচ্ছে এই কার্বনের সাথে এই কার্বন যুক্ত আছে, এই কার্বনের সাথে এটার সাথে এটা মধ্যে যুক্ত আছে। তাহলে এটাই হচ্ছে একটা কার্বন কার্বন চেইন বা কার্বন কার্বন শিকড়। তো হাইড্রোকার্বন নিয়ে যদি আলোচনা করতে চাই, তাহলে কার্বন কার্বন চেইন বা কার্বন কার্বন শিকড়টি তৈরি করলাম। তো হাইড্রোকার্বন এখানে দেখলাম আমরা যে হাইড্রোজেনের সাথে কার্বনের যুক্ত যে যৌগগুলি, সেই যৌগগুলির নাম হচ্ছে হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বনের যেহেতু উদাহরণ দিতে চাচ্ছি, তাহলে এই শিকলটি আমি শুধু কার্বন কার্বন তৈরি করছি, তাহলে আমার বাকি থাকলো কি হাইড্রোজেন। হাইড্রোজেন যদি দিতে চাই, তাহলে কতটি করে হাইড্রোজেন যোগ করবো আমি? তো একটু মনে রাখি যে আমরা জানি যে এই কার্বনের যোজনী 2 আর 4। তো দেখা যায় যে এই হাইড্রোকার্বন যৌগগুলিতে কার্বন সর্বদাই 4 যোজনী ব্যবহার করে। তাহলে 4 যোজনী যদি ব্যবহার করে দেখেন যে এই কার্বনের সাথে এক যোজনী দ্বারা যুক্ত আছে, তাহলে তার যোজনী ফাঁকা আছে 3টি। তাহলে এই 3টি যোজনী যদি দেই, তাহলে উপরে একটা দিলাম, নিচে একটা দিলাম, এখানে একটা দিলাম। তাহলে এই কার্বনে দেখা যায় এই পাশে এক যোজনী দ্বারা পূর্ণ আছে, এই পাশে এক যোজনী দ্বারা পূর্ণ আছে। তাহলে যোজনী পূর্ণ আছে 2টি, অবশিষ্ট যোজনী আছে আমার 2টি। তাহলে 2টি যদি থাকে, তাহলে উপরে একটা যোজনী দিলাম, নিচে একটা যোজনী দিলাম। এই কার্বন ঠিক তেমন এই পাশে এক যোজনী দ্বারা যুক্ত আছে, এই পাশে এক দ্বারা যুক্ত আছে। তাহলে তার যোজনী ফাঁকা আছে 2টি, অবশিষ্ট যোজনী, তাহলে এই পাশে 2টা দিলাম। এই কার্বন শুধু এক যোজনী পূর্ণ আছে, তাহলে অবশিষ্ট যোজনী আছে আমার 3টি, তাহলে 3 পাশে 3টি যোজনী দিয়ে দিলাম। তাহলে দেখা যায় হাইড্রোকার্বন যেহেতু যৌগ, তাহলে এই কার্বন কার্বন চেইন তৈরি করার পর প্রত্যেকটি কার্বন, অর্থাৎ যে কার্বনটির যতটি করে আপনার যোজনী ফাঁকা থাকবে বা অবশিষ্ট যোজনী থাকবে, সেই কার্বনে ততটি করে হাইড্রোজেন যোগ করতে হবে। তাহলে দেখেন এই কার্বন যোজনী যেহেতু 3টা ফাঁকা আছে, তাহলে 3টা যোজনের সাথে 3টা হাইড্রোজেন যোগ করব। এই কার্বন যেহেতু 2টা যোজনী ফাঁকা আছে, তাহলে এর সাথে 2টি হাইড্রোজেন যোগ করব। এই কার্বনের সাথে যেহেতু 2টা, তাহলে এই কার্বনে 2টি যোগ করব, এই কারণে যোগ করবো আমি 3টি। তাহলে এই এমন করে আপনি হাইড্রোকার্বনের উদাহরণ দিতে পারেন। তো আপনার যদি মনে প্রশ্ন জাগে এমন যে হাইড্রোকার্বন যৌগের আমি কি শুধু 4টা কার্বন দিয়ে তৈরি করতে পারি? না, আপনি হাইড্রোকার্বন যৌগ যে কোনো ইচ্ছা মতো কার্বন নিতে পারেন। ইচ্ছা মতো কার্বন নিলে আপনি এখানে করতে পারেন। ও এটাকে আমি এমন করে দেখাইলাম, তো এটাকে দেখাইলে এটাকে গাঠনিক সংকেত বলা হয়। তো এত কিছু না করে আমি যদি এটাকে একটু শর্ট করতে চাই, তাহলে শর্ট করতে গেলে কেমন দেখেন, এই কার্বন কার্বন চেইন আমি দেখলাম প্রথমে কার্বন কার্বন চেইন, তাহলে একটু ফাঁকা রাখেন, কারণ এখানে আমি হাইড্রোজেন দিব। তো একটু ফাঁকা রাখলে দেখা যায় এই কার্বনের সাথে যুক্ত আছে, তো তাহলে এই যোজনী যেহেতু 3টি ফাঁকা আছে, আমি 3টা হাইড্রোজেন এখানে একসাথে দিয়ে দেবো। তাহলে এই H লিখলাম, এই 3 দিয়ে দিলাম। ঠিক তেমন এই যোজনী যে বলছে এই কার্বন যেহেতু 2 যোজনী পূর্ণ আছে, তাহলে ফাঁকা আছে 2টি,
তাহলে দুটো হাইড্রোজেন আমি একসাথে এমন করে দিতে পারি, CH2 দিতে পারি। এখানে যেহেতু তিনটা ফাঁকা আছে তাহলে এখানে CH3 দিতে পারি, তাহলে এমন করে দিতে পারি। তাহলে এই যৌগ আর এই যৌগের মধ্যে কোনো পার্থক্য নেই, এটাও যেটা এটাও সেটাই হয়। তো এটা যদি করতে চাই তাহলে এই হাইড্রোকার্বন যৌগের উদাহরণ দিতে পারি আমি। তো আপনারা মনে প্রশ্ন থাকতে পারে যে আমি কি বলছি শুধু কি তিনটা দ্বারাই করতে পারি, না এর থেকে বেশি কিছু করতে পারি। দেখেন উপরে আমি 4টি দিয়ে করছি, নিচে আমি কটি দিয়ে করছি, 3টি দিয়ে করছি, তাহলে 3টি দিয়ে করলেও হবে, 4টি দিয়ে করলেও হবে, আপনি 5টি দিয়েও করতে পারেন। তো এমন করে আপনারা হাইড্রোকার্বন যৌগগুলির উদাহরণ দিতে পারেন। আমি 2টি দিয়েও করতে পারি, এই একটা কার্বন দিলাম, এখানে একটা কার্বন দিলাম, তাহলে এই কার্বনের যোজনী ফাঁকা আছে কটি, 3টি, তাহলে একই সাথে আপনি 3টি হাইড্রোজেন দিয়ে দেন এর সাথে, তাহলে এই আমাকে 3টা দিয়ে দিলাম। এই কার্বন এক যোজনী দ্বারা পূর্ণ আছে, তাহলে এর যোজনী ফাঁকা আছে 3টি, তাহলে এখানেও ঠিক তেমন আপনি 3টি হাইড্রোজেন দিয়ে দেবেন, তাহলে এটাও একটা হাইড্রোকার্বনের উদাহরণ। তো এই হাইড্রোকার্বনের উদাহরণ দেওয়ার পরে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে হাইড্রোকার্বন কথাটি তো অনেক বড়, এটাকে লিখতে গেলে কমপক্ষে 20 থেকে 25 সেকেন্ড সময় লেগে যেতে পারে। তো এটা কি শর্টকাটে কোনো লেখার উপায় আছে বা এটার কোনো কি সংকেত বা প্রতীক আছে? অবশ্যই। বলছে এই হাইড্রোকার্বনকে যদি আপনি সংকেতের মাধ্যমে প্রকাশ করতে চান তো প্রকাশ করলে কি পাবেন, দেখেন যে হাইড্রোকার্বনকে Hc দ্বারা প্রকাশ করা হয়, তাহলে অর্থাৎ এই হাইড্রোকার্বন যৌগটিকে আমি Hc দ্বারা যদি আমরা বলি তাহলে এই Hc দ্বারাই আপনি হাইড্রোকার্বন বলবেন। তবে মনে রাখেন যে Hc ব্যবহার করতে হবে, কিন্তু CH দিলে চলবে না, আপনাকে অবশ্যই Hc ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে হাইড্রোকার্বন। তো এই হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করার পর আমি যদি এর শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করতে চাই যে হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগটি কেমন হবে, তো হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ এখানে লিখে রাখছি আমি। দেখেন যে হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ করলে দুই ভাগে বিভক্ত হাইড্রোকার্বন, এটা হচ্ছে অ্যালিফেটিক, এটা হচ্ছে আমরা অ্যারোমেটিক। তো এই অ্যালিফেটিক নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে দেখেন এই অ্যালিফেটিক শব্দটি গ্রিক শব্দ এলিফার থেকে আসা, যেই এলিফার শব্দটির অর্থ হচ্ছে চর্বিজাত বা চর্বি সদৃশ যৌগ। তো দেখা যায় যে এই অ্যালিফেটিক কথাটির অর্থ হচ্ছে চর্বিজাত পদার্থ, তাহলে চর্বিজাত পদার্থ থেকে যে রাসায়নিক পদার্থ সেগুলোকে সাধারণত অ্যালিফেটিক বলা হচ্ছে। তো এই অ্যালিফেটিককে যদি আমি অ্যালিফেটিক আবার দুই প্রকার হয়, কেমন, একটা মুক্ত শিকল, এটা হচ্ছে বদ্ধ শিকল, বা বদ্ধ শিকলের একটা হচ্ছে অ্যালিসাইক্লিক। তো এই মুক্ত শিকল নিয়ে যদি আলোচনা করতে চাই আমরা দেখেন যে মুক্ত শিকল নিয়ে আলোচনা করতে গেলে আমরা কি পাবো, যে এই মুক্ত শিকল নিয়ে আলোচনা করতে গেলে মুক্ত কথাটা কি বুঝবেন, যে আমি এই আঙ্গুলের সাথে এই আঙ্গুল যদি এমন করে টাচ করে দেই তাহলে আপনারা বলবেন যে স্যার যে আপনার আঙ্গুল দুটি কি আছে, যুক্ত আছে। আমি যদি এদেরকে টাচ না করি তাহলে কি বলবেন, মুক্ত আছে। ঠিক তেমন এই মুক্ত শিকল হাইড্রোকার্বনের সংজ্ঞা দিতে যদি চান তাহলে এমন দেখা যায় যে আমি আপনাদেরকে বললাম যে হাইড্রোকার্বন তৈরি করতে গেলে প্রথমে একটি কার্বন কার্বন চেইন তৈরি করতে হবে, কার্বন শিকল তৈরি করতে হবে। তো এই মুক্ত শিকলের ক্ষেত্রে বলে যে হাইড্রোকার্বন যৌগের কার্বন কার্বন শিকলের প্রান্তের দুটি কার্বন পরস্পরের সাথে যুক্ত থাকে না তাকে বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন। তো আমি যদি উদাহরণ দেখতে চাই, দেখেন যে একটা কার্বন দিলাম, তাহলে হাইড্রোকার্বনের উদাহরণ মানেই আমি জানি কি প্রথমে কার্বন কার্বন চেইন তৈরি করতে হবে, তাহলে এই কার্বন দিয়ে দিলাম, আমি আরো একটা কার্বন দিলাম বা আর একটা কার্বন দিলাম। এবার দেখেন যে এই কার্বনের সাথে যেহেতু এক যোজনী পূর্ণ আছে তাহলে যোজনী ফাঁকা আছে 3টি, তাহলে এর সাথে আমি 3টা হাইড্রোজেন দিতে পারি, তাহলে CH3 দিলাম। এই কার্বন এই পাশে একাধিক ধরে আছে, এই পাশে একাধিক ধরে আছে, তাহলে হাত ফাঁকা আছে 2টি, তাহলে দুটি যোজনী যেহেতু ফাঁকা আছে তাহলে হাইড্রোজেন আমি দেব 2টি, তাহলে CH2 দিলাম। এর ক্ষেত্রেও আমার দুই যোজনী দ্বারা পূর্ণ আছে, তাহলে হাত ফাঁকা আছে 2টি, তাহলে এখানে 2টি দিলাম। এখানেও ঠিক তেমন 2টি আছে, তাহলে এখানেও 2টি দিয়ে দিলাম। এখানে যোজনী পূর্ণ আছে 1টি, হাত ফাঁকা আছে 3টি, তাহলে আমি কি দেব, 3টি হাইড্রোজেন দিয়ে দেব। তাহলে আমি বলছি যে মুক্ত শিকলের কথা যদি বলতে চাই তাহলে মুক্ত শিকল বলে যে হাইড্রোকার্বন যৌগের কার্বন কার্বন শিকলের প্রান্তের দুটি কার্বন, তাহলে আমি বলতে পারি যে এটা একটা কার্বন শিকল। তো এই কার্বন শিকলটির প্রান্তের যদি কার্বন বলি তাহলে এই কার্বন শিকলের এটা একটা প্রান্তের কার্বন আর এটি হচ্ছে আমার অপর প্রান্তের কার্বন। এই দুটি কার্বন কি সরাসরি তার যুক্ত হয়ে আছে না, সরাসরি যুক্ত হয়ে নেই, কিন্তু সে কিন্তু এই কার্বনগুলো দ্বারা পরস্পর যুক্ত আছে। তাহলে বলছে যে হাইড্রোকার্বন যৌগের প্রান্তের দুটি কার্বন পরস্পরের সাথে যুক্ত থাকে না তাকে বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন। তো এটা একটা মুক্ত শিকল হাইড্রোকার্বনের উদাহরণ দিতেই পারি আমি। তো এখন যদি বলতে চান যে দাদা আমি এটার
নামকরণ করতে যাচ্ছি। এই যে যৌগটি লিখছেন এই যৌগটির নামকরণ কি হবে? তাহলে এই যৌগটির নামকরণ করলে দেখা যাবে, দেখেন যে নামকরণ করতে গেলে আমাকে একটু এদিকে আসতে হবে। যে আমি লিখছি যদি কোনো হাইড্রোকার্বন যৌগে একটি কার্বন থাকে তাহলে সেখানে মিথ উচ্চারণ করতে হয়। যদি দুটি কার্বন থাকে তাহলে সেখানে ইথ উচ্চারণ করতে হবে। যদি 3টি কার্বন থাকে তাহলে সেখানে প্রোপ উচ্চারণ করব। যদি 4টি থাকে তাহলে সেখানে বিউট উচ্চারণ করব। যদি 5টি থাকে তাহলে সেখানে পেন্ট উচ্চারণ করব। যদি 6টি থাকে তাহলে সেখানে হেক্স উচ্চারণ করব। এই পর্যন্ত এখানকার নামকরণ করব। যখন এই যোগগুলির নামকরণ আসবে তখন আরো বেশি কার্বন নিয়ে আলোচনা করব। তো আমি বললাম যে এই কার্বন কার্বন চেইনগুলিতে বা কার্বন কার্বন শিকলগুলিতে কতটি করে কার্বন থাকলে আমি কি নাম করব সেটা নিয়ে এখানে আলোচনা। তো এবার দেখি যে এর পাশাপাশি আমাকে আরেকটু জানতে হবে কেমন, যে যদি কোনো কার্বন কার্বন শিকলে বা কার্বন কার্বন চেইনে যদি শুধুমাত্র এক বন্ধন থাকে তাহলে এই এক বন্ধন বিশিষ্ট যে যৌগগুলি তাদের নামকরণের শেষে আমি তো প্রথমে কার্বন সংখ্যা দ্বারা এটা উচ্চারণ করব। তো নামকরণের শেষে আমাকে তখন এক বন্ধন থাকলে সেখানে এন উচ্চারণ করতে, নামকরণের শেষে এন। যদি আমার দ্বিবন্ধন থাকে তাহলে সেখানে ইন উচ্চারণ করতে হবে। আর যদি ত্রিবন্ধন থাকে তাহলে সেখানে আইন উচ্চারণ করতে হবে। এখানে একটু বেশি জানে রাখি কেমন করে, দেখেন আমি কার্বন আর কার্বনের মধ্যে একটা ড্যাশ চিহ্ন দিছি। তো এটা ড্যাশ চিহ্ন না, এটা একটা বন্ধন চিহ্ন। এটা কোন বন্ধন? এটা হচ্ছে সমযোজী বন্ধন চিহ্ন। তো এটা যদি সমযোজী বন্ধন চিহ্ন হয় আপনারা 5 অধ্যায় পড়ছেন যে সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধনে যদি আলোচনা করতে চাই, সমযোজী বন্ধন দুই প্রকার হয়, একটা সিগমা বন্ধন, এটা হচ্ছে পাই বন্ধন। তো এবার দেখি যে এই যে এগুলো সবগুলাই কিন্তু সমযোজী বন্ধন চিহ্ন। তো এই সমযোজী বন্ধন যে আবার দুই প্রকারে বললাম, যে একটা সিগমা ও একটা পাই। তো মনে রাখেন যদি কার্বন কার্বনের মধ্যে শুধুমাত্র একটি বন্ধন থাকে তাহলে এটা হবে সিগমা। আর যদি একাধিক বন্ধন থাকে তাহলে উপরেরটি হবে সিগমা, বাকি নিচে যতগুলি থাকবে সবগুলাই হবে পাই। তাহলে দেখেন আমি যেখানে এক বন্ধন দিলাম এখানে এন উচ্চারণ করতে বললাম। তো এখানে যেহেতু একটাই বন্ধন আছে তাহলে এটা শুধুমাত্র সিগমা বন্ধন, অর্থাৎ যেটা সমযোজী বন্ধনের যে ভাগ সেটা হচ্ছে একটা সিগমা বন্ধন। তো এখানে যেহেতু দুটি বন্ধন আছে, এই দুটি বন্ধনের মধ্যে আমি বললাম যে উপরেরটা শুধুমাত্র হবে সিগমা, বাকি নিচে যতগুলি থাকবে সবগুলি হবে আপনার পাই। তাহলে এটা হচ্ছে উপরে আছে তাহলে এটা একটা সিগমা, এটাকে বাদ দিলে নিচে থাকে একটা, তাহলে এটা হচ্ছে আমার পাই। তো এবার যদি ত্রিবন্ধন দেই আমি, তাহলে ত্রিবন্ধনের ক্ষেত্রে কি জানি, তাহলে উপরেরটা হবে সিগমা আর নিচে শুধু উপরেরটি সিগমা, নিচে যতগুলি ফাঁকা থাকবে সবগুলোই হচ্ছে আমার কি, সবগুলো হচ্ছে পাই। তাহলে এখানে যেহেতু ত্রিবন্ধন দিলে আরো দুটি বন্ধন ফাঁকা থেকে যায় তাহলে এই বন্ধন দুটি হচ্ছে আমার পাই বন্ধন। ও এবার যদি এই মুক্ত শিকল হাইড্রোকার্বন, কারণ কেন, যে প্রান্তের দুটি কার্বন পরস্পরের সাথে তারা সরাসরি যুক্ত নেই, এই জন্য তারা মুক্ত শিকল হাইড্রোকার্বন। তো এই কার্বন শিকলটির যদি আমি নামকরণ করতে চাই তাহলে দেখেন, তাহলে নামকরণ করতে হলে সর্বপ্রথম আমাকে দেখতে হবে যেখানে কার্বন কতটি আছে। তাহলে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ আমি যদি নাম্বারিং করে নেই 1 2 3 4 5, তাহলে এখানে কার্বন আছে 5টি। তো 5টি কার্বনের জন্য উচ্চারণ করতে হবে আমাকে পেন্ট। তাহলে এই 5টি কার্বনের জন্য উচ্চারণ করব আমি পেন্ট। সব কার্বনগুলি কত বন্ধন দ্বারা যুক্ত আছে, দেখেন যে এটা এক বন্ধন, এটা এক বন্ধন, এটা এক বন্ধন, এটা এক বন্ধন, তাহলে সবাই আছে এক বন্ধন দ্বারা যুক্ত। তাহলে এক বন্ধন যদি থাকে কি উচ্চারণ করতে হবে, এন। তাহলে 5টি কার্বনের জন্য পেন্ট, এক বন্ধনের জন্য এন, তাহলে পেন্ট যোগ এন যোগ করলে কি হবে, পেন্টেন। তাহলে এই যৌগটির নাম হচ্ছে আমার পেন্টেন। তাহলে এই হচ্ছে আমার মুক্ত শিকল হাইড্রোকার্বনের উদাহরণ। তো আমি এবার এই মুক্ত শিকল হাইড্রোকার্বনের উদাহরণে এমন করে দিলাম। তো মুক্ত শিকল হাইড্রোকার্বনের উদাহরণে শুধুমাত্র কি এক বন্ধন দ্বারা কার্বন শিকলগুলি থাকবে, এখানে কি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে পারে, মানে প্রশ্ন জাগতে পারে আপনাদের। তো অবশ্যই দেখেন যে এক বন্ধনের যেমন মুক্ত শিকল হয়, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারাও কিন্তু মুক্ত শিকল তৈরি করতে পারে। কেমন করে দেখি, যে এই কার্বন এখানে দ্বিবন্ধন দিছি আমি। তো দ্বিবন্ধন দিলে দেখেন এই কার্বন যেহেতু একটা বন্ধনে যুক্ত আছে তাহলে হাত ফাঁকা আছে 3টি, তাহলে 3টা হাইড্রোজেন দিব আমি। এই কার্বন এ পাশে 2 হাতে ধরে আছে, এ পাশে 1 হাতে ধরে আছে, তাহলে হাত ফাঁকা আছে তার 1টি, তাহলে এখানে হাইড্রোজেন দিব আমি একটা। তাহলে যার যতটি হাইড্রোজেন যোজনী ফাঁকা থাকবে সেখানে ততটি করে হাইড্রোজেন দিতে হয়। তো এই কার্বন কয় হাতে ধরে আছে, 2 হাত দিয়ে, তার হাত ফাঁকা আছে 2টি, তাহলে এখানে 2টা হাইড্রোজেন দিয়ে দিব। আচ্ছা, এটার যদি একটু নামকরণ করতে চাই, দেখেন আমার নামকরণের ক্ষেত্রে সবসময় দেখতে হবে কতটি কার্বন আছে। তাহলে এখানে কার্বন আছে 1টা
দুটি, এখানে হচ্ছে তিনটা, অর্থাৎ কার্বন আছে আমার তিনটি। তাহলে কার্বন যেহেতু তিনটি আছে, তাহলে এই তিনটি কার্বনের জন্য কি উচ্চারণ করতে হবে? প্রোপ। তাহলে উচ্চারণ করলাম আমি প্রোপ। এখন দেখেন এখানে কত বন্ধন আছে? দ্বিবন্ধন। আমি বলছি যে দ্বিবন্ধন যদি থাকে তাহলে কি উচ্চারণ করতে হবে? ইন। তাহলে 3 কার্বনের জন্য প্রোপ, আর এই দ্বিবন্ধন থাকার কারণে হচ্ছে ইন। তাহলে প্রোপ যোগ ইন কি হবে? প্রোপিন। তাহলে এই যৌগটার নাম হচ্ছে আমার প্রোপিন। তাহলে এটা হচ্ছে আমার প্রোপিন যৌগ। তাহলে এই আমার ভাই, আমি যদি এবার ত্রিবন্ধন দ্বারা করতে চাই, তো এখানে এটারই উদাহরণ দিয়ে দেই। দেখেন ত্রিবন্ধন দ্বারা যদি করতে চাই তাহলে দেখবো যে আমি মনে করেন এখানে 3টি বন্ধন দিলাম। তো এখানে যদি 3টি বন্ধন দিয়ে দেই, তাহলে এই কার্বন এই পাশে 3 বন্ধন দ্বারা যুক্ত আছে, এই পাশে 1 বন্ধন, তার তো যোজনী ফাঁকা নাই, তাহলে এখানে হাইড্রোজেন দিবও না আমি। তো এই কার্বনের ক্ষেত্রে দেখা যায় যে এই পাশে আমার 3 বন্ধন দ্বারা যুক্ত আছে, তার হাত পাক আছে একটি, ওই জন্য আমি হাইড্রোজেন দিব একটি। তাহলে এখানেও ঠিক তেমন এর যদি নামকরণ করতে চাই তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে 3টা কার্বনের জন্য কি বলবো? প্রোপ। এবার কত বন্ধন আছে? ত্রিবন্ধন। ত্রিবন্ধনের জন্য কি বলতে হয়? আইন। তাহলে আমি প্রোপ যোগ আইন এর সাথে কি হবে? প্রোপাইন। তাহলে এটাই হচ্ছে আমার প্রোপাইন যৌগ। তাহলে এই এমন করে এটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। তো এবারে এই মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আবার কার্বন কার্বন চেইন বা কার্বন কার্বন শিকলে যে বন্ধনগুলি থাকে, অর্থাৎ সমযোজী বন্ধনগুলি থাকে, এই সমযোজী বন্ধনগুলির উপর ভিত্তি করে একে আবার দুই ভাগে বিভক্ত করা হয়। কেমন? যে একটা হচ্ছে সম্পৃক্ত, এটা হচ্ছে অসম্পৃক্ত। এবার খুব সহজ হয়ে গেল জিনিসটা আপনাদের। দেখেন আমি এখানে লিখে রাখছি যে সম্পৃক্ত যৌগ সেগুলি হবে যেখানে শুধুমাত্র আমার এক বন্ধন থাকবে। তো আমি সম্পৃক্ত যৌগের সম্পর্কে যদি আলোচনা করতে যাই যে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে, দেখা যায় যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে শুধুমাত্র কার্বন কার্বন শিকলে এক বন্ধন থাকে, অর্থাৎ কার্বন কার্বন চেইনটি শুধুমাত্র এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, এই এক বন্ধনটাকেই বলা হচ্ছে আমার কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার যদি আমি একটু চেঞ্জ করে দেই, যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন শিকলে শুধুমাত্র সিগমা বন্ধন থাকে, আমি আপনাদেরকে বলছি যে এই কার্বন কার্বন শিকলে যে বন্ধনগুলি থাকে সেখানে সিগমা বন্ধন থাকতে পারে, আবার পাই বন্ধন থাকতে পারে। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন যেহেতু শুধুমাত্র এক বন্ধন দ্বারাই থাকে, আর আমি বলছি যে একটি বন্ধন থাকলে সেটা অবশ্যই সিগমা বন্ধন। তাহলে ওই জন্য সংজ্ঞা দিতে পারি যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন শিকলে শুধুমাত্র সিগমা বন্ধন বিদ্যমান থাকে তাকেই বলা হচ্ছে আমার কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার এই সম্পৃক্ত হাইড্রোকার্বনের যদি উদাহরণ দেখতে চাই, এবার চেনটা নিজে নিজেই তৈরি করেন। এখানে কি থাকবে? সম্পৃক্ত মানে শুধুমাত্র এক বন্ধন। তাহলে কার্বন কার্বন শিকলে শুধুমাত্র একটা করে বন্ধন দেন, একটা করে বন্ধন দিয়ে দিলেন। তো আপনারা একটা একটা বন্ধন দেওয়ার পরে এবার হাইড্রোজেনগুলো বসান। তাহলে হাইড্রোজেন বসালে কি হবে? দেখেন যে এই কার্বনে এক হাতে ধরে আছে, তাহলে হাত পাক আছে 3টি, তাহলে 3টা হাইড্রোজেন দিয়ে দেন। এই কার্বনে দুই পাশে দুইটা দ্বারা যুক্ত আছে, তাহলে হাইড্রোজেন পাক আছে, যোজনী পাক আছে 2টি, তাহলে 2টা হাইড্রোজেন দিয়ে দেন, তাহলে H2 দেন। এই কার্বনে দুই পাশে দুইটা আছে, তাহলে এখানেও H2 দেন। এই কার্বন এক যোজনী দ্বারা পূর্ণ আছে, তাহলে হাত পাক আছে 3টি, এনে 3টি হাইড্রোজেন দিয়ে দেন। একবার আপনারা যদি এটার নামকরণ করতে চান, যে এটার নামকরণ কি হবে? ওই আগের মতোই করেন যে এই কার্বনে এখানে একটা কার্বন 1 2 3 4, আচ্ছা 4টা যদি কার্বন থাকে তাহলে কি উচ্চারণ করবো? বিউট। এবার সবগুলো কি এক বন্ধন দ্বারা যুক্ত আছে না, তাহলে এক বন্ধন থাকলে বলতে হয় এন। তাহলে 4টা কার্বনের জন্য বলবো আমি বিউট, আর এক বন্ধন থাকার কারণে বলবো এন, তাহলে এটার নাম হবে বিউটেন। বিউটেন, তাহলে এটাই হচ্ছে আমার বিউটেন যৌগ। এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন বলতেছে যে দাদা এটাকে শুধুমাত্র যে এই বিউটেনে হবে, অন্য কিছু হবে না? আমি তো বলেই দিলাম আপনাদেরকে যে সম্পৃক্ত বলতে বোঝাচ্ছে শুধুমাত্র সিগমা বন্ধন থাকবে, অর্থাৎ একটি করে বন্ধন থাকবে। এবার কার্বন শিকলটি আপনি কত বড় তৈরি করবেন সেটা আপনাদের ব্যাপার। আপনি যদি 5 কার্বন নেন, আপনি যদি 6 কার্বন নেন, আপনি যদি 3 কার্বন নেন, সেটা দিয়ে হবে। শুধুমাত্র আপনাকে মাথায় রাখতে হবে যে সেখানে শুধুমাত্র এক বন্ধন বা সিগমা বন্ধন বিদ্যমান করতে হবে। আমি কিন্তু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দিতে পারবো না, কারণ সম্পৃক্ত হাইড্রোকার্বনের সংজ্ঞাই বলে সেখানে শুধুমাত্র সিগমা বা এক বন্ধন বিদ্যমান থাকবে। তাহলে এমন করে আপনারা সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ দিতে পারেন। এবার আমরা যদি একটু অসম্পৃক্তের ক্ষেত্রে যাই, যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, দেখেন অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাইডে আমি লিখছি যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি থাকে তাহলে সেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অর্থাৎ আমি বলতে পারি সংজ্ঞায় যে সকল হাইড্রোকার্বন যৌগে
কার্বন কার্বন শিকল বা কার্বন কার্বন চেইনে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন অবস্থান করে তাকেই বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এটা যদি একটা অন্য করে উদাহরণ সংজ্ঞাটা দেখতে চাই, যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন শিকলে সিগমা ও পাই উভয় বন্ধনে বিদ্যমান থাকে তাকেই বলা হচ্ছে আমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখেন আমি বলছি যে এক বন্ধন যদি থাকে সেটা হচ্ছে সিগমা, আর একাধিক বন্ধন তাহলে উপরটা হচ্ছে সিগমা, নিচেরটা হচ্ছে পাই। তাহলে অসম্পৃক্ত হাইড্রোজেনে বললাম যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দুইটা বন্ধনই থাকবে, তাহলে এখানে সিগমা বন্ধনও থাকতে পারে, পাই বন্ধনও থাকবে। বুঝলো বলছে যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন শিকলে সিগমা ও পাই উভয় বন্ধনে বিদ্যমান থাকে তাকে বলা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে বলতে পারি দেখেন যেখানে একটা কার্বন দিলাম, অসম্পৃক্তের উদাহরণ দিতে যাচ্ছি, তাহলে অসম্পৃক্তের উদাহরণ দিতে গেলে আমি জানি দ্বিবন্ধন অর্থাৎ পাই ও সিগমা দুইটাই দিতে হবে। তাহলে পাই সিগমা যদি দুইটাই দেই তাহলে এখানে একটা দ্বিবন্ধন দিয়ে দিলাম, তাহলে একটা কার্বন দিলাম, তাহলে এখানে হাইড্রোজেন দিতে হবে আমাকে তিনটি, কারণ যোজনী ফাঁকা আছে তিনটি। এই কার্বনে এই পাশে দুইটা এই পাশে একটা, অর্থাৎ তিন যোজনী পূর্ণ করছে, তাহলে যোজনী ফাঁকা আছে একটি, তাহলে হাইড্রোজেন দিব আমি একটি। এই কার্বন দুটি যোজনী পূর্ণ করছে, যোজনী ফাঁকা আছে দুটি, তাহলে হাইড্রোজেন দিব আমি দুটি। তাহলে দেখেন এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন দেখেন যে এই কার্বন শিকলটিতে দ্বিবন্ধন যুক্ত আছে, তাহলে এখানে সিগমা ও পাই উভয় বন্ধনই যেহেতু বিদ্যমান আছে, তাহলে এটা হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটার নাম কি হবে? এক বন্ধন বলছে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তাহলে কার্বন আছে তিনটা, তাহলে তিনটার জন্য বলতে হবে প্রো। দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন যে বলতে হবে ইন, তাহলে এর নাম হচ্ছে প্রোপিন। তাহলে প্রোপিন, তাহলে এটা হচ্ছে প্রোপিনও হতে পারে। তাহলে এবার আমি যদি অসম্পৃক্ত, এবার দাদা আপনি তো বললেন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন নাকি বলে দ্বিবন্ধন ত্রিবন্ধনও হতে পারে, তাহলে আপনি এখানে দ্বিবন্ধন দ্বারা দেখাইলেন উদাহরণ, আমি কি ত্রিবন্ধন দ্বারা করতে পারি? অবশ্যই করতে পারেন, কারণ আপনাদেরকে বললামই আমি যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন সিগমা ও পাই উভয় বন্ধনেই থাকবে। তাহলে এই সিগমা ও পাই যদি থাকে তাহলে ত্রিবন্ধন দ্বারা আপনি করতে পারেন। তাহলে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে আমি তিনটা বন্ধন দিয়ে দিলাম। যেখানে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দাদা আপনি সব সময় শেষের কার্বনের দ্বিবন্ধন বা ত্রিবন্ধনগুলি দিচ্ছেন কেন? আমি কি মাঝখানে দিতে পারি? অবশ্যই দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি কোথায় দিবেন, দ্বিবন্ধনগুলি কোথায় দিবেন, ত্রিবন্ধনগুলি কোথায় দিবেন সেটা আপনার ব্যাপার। আমি এখানে দিব না, আমি কোথায় দিব? এখানে দিব, কোনো সমস্যা নাই, আপনার মতো করে করবেন। তো এখানে যদি বলি তাহলে এই কার্বনের ফাঁকা আছে তিন যোজনী, তাহলে এখানে তিন দিলাম। এর কি ফাঁকা যোজনী আছে? দেখেন এই পাশে তিনটা, এই পাশে একটা, তাহলে যোজনী পূর্ণ হয়েছে, তাহলে এখানে হাইড্রোজেন দিব না। এই ক্ষেত্রে দেখেন এই পাশে একটা, এই পাশে তিনটা, তাহলে এরও পূর্ণ হয়েছে, তাহলে এখানে হাইড্রোজেন দেব না। এখানে ফাঁকা আছে তিনটি, তাহলে এখানে তিনটি হাইড্রোজেন আমাকে দিতে হবে। এখন এটা যদি নামকরণ করতে চান, এবার নামকরণ কেমন করে করবো? যেবার তো মাঝখানে আছে না, কোনো ভয় পাওয়ার কোনো কথা না। বলছে আগে যেমন করে নাম করতাম ঠিক তেমন করে নামকরণ করব। তো এখানে যদি বলি যে এখানে কার্বন আছে আমার একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে এই কার্বন যেহেতু চারটা আছে তাহলে চারটা কার্বন বলবো বিউট। আছে আমার ত্রিবন্ধন, তাহলে বলবো আইন, তাহলে এটার নাম কি হবে? বিউটাইন। বিউটাইন, বিউটাইন। তবে এটা নরমালি নামকরণ করলে হয় বিউটাইন, তবে আমরা যখন এর ডিটেলস নামকরণে যাব, ডিটেলস নামকরণে আমরা অন্য একটা কি বলতে হয় যে ত্রিবন্ধনগুলি উল্লেখ করতে হয়। যেহেতু ত্রিবন্ধনটি এক নম্বর, দুই নম্বর, দুই নম্বর আর তিন নম্বর কার্বনের মধ্যে আছে, তাহলে কি দুই দ্বারা প্রকাশ করতে হয়, এখানে তাহলে টু বিউটাইন দিতে হয় একটু। এটা নিয়ে পরে আলোচনা করব। তো এখানে শুধুমাত্র মনে রাখেন যে এখানে নরমালি যে নামকরণ শুধু বিউটাইন দিলেই হয়ে যাবে। তবে যখন ডিটেলস আলোচনা করব তখন এরা বিউটাইন বলবো না, তখন এটাকে টু বিউটাইন বলবো। তো মনে রাখেন যে একটা টু বিউটাইন। তাহলে এই হচ্ছে আমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পর্কে আলোচনা। তো বলছে অ্যালকিন আর এবার অসম্পৃক্ত হাইড্রোকার্বনের দ্বিবন্ধন ত্রিবন্ধনের ভিত্তি করে এটা আবার দুই প্রকার হয়, এটা হচ্ছে অ্যালকিন, এটা হচ্ছে অ্যালকাইন। তো যে সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলিতে দ্বিবন্ধন থাকে তাহলে সেটা হচ্ছে অ্যালকিন, যেটাতে ত্রিবন্ধন থাকে সেটা হচ্ছে অ্যালকাইন। তাহলে এটাকে বলতে আমরা অ্যালকিন, এটা হচ্ছে আমার অ্যালকাইন, কারণ এখানে দ্বিবন্ধন আছে, তাহলে দ্বিবন্ধন তাহলে সেটা অ্যালকিনের উদাহরণ হয়, ত্রিবন্ধন তাহলে সেটা অ্যালকাইনের উদাহরণ হয়, তাহলে এটা হচ্ছে অ্যালকাইন। তাহলে বলছে যে সকল হাইড্রোকার্বনে দ্বিবন্ধন কমপক্ষে একটি দ্বিবন্ধন বিদ্যমান থাকে তাকে বলা হয় অ্যালকিন, আর যে সকল হাইড্রোকার্বনে কমপক্ষে একটি ত্রিবন্ধন থাকে সেটা বলছে অ্যালকাইন। তো এটা হচ্ছে অ্যালকিন ও অ্যালকাইন। তাহলে আমরা এতক্ষণ থেকে দেখলাম অ্যালফিটিকের ক্লাসিফিকেশন, বলছে অ্যালফিটিকের মুক্ত শিকলের ক্লাসিফিকেশন। এবার যদি আমরা একটু বদ্ধ শিকলে আলোচনা করতে চাই তাহলে
মুক্ত শিকলের ক্ষেত্রে পেলাম যে সকল হাইড্রোকার্বন যৌগের কার্বন কার্বন শিকলের প্রান্তের দুটি কার্বন পরস্পরের সাথে যুক্ত থাকে না তাকে বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন। এবার বদ্ধ শিকল যদি বলি, বদ্ধ শিকল তাহলে আমরা নিজে নিজে বুঝতে পারতেছেন একটু করে যে প্রান্তের দুটি কার্বন মনে হয় এবার যুক্ত থাকবে। হ্যাঁ, আপনাদের আইডিয়াটাই ঠিক আছে যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন শিকলের প্রান্তের দুটি কার্বন পরস্পরের সাথে যুক্ত থাকে তাকেই বলা হয় বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনের আর নাম হচ্ছে এলিসাইক্লিক। তো এই এলিসাইক্লিক সম্পর্কে যদি আলোচনা করতে চাই তাহলে বলে এমন এলিসাইক্লিক, তাহলে আমি বললাম যে প্রান্তের দুটি কার্বন পরস্পর যুক্ত হবে। তাহলে এটা একটা কার্বন দিলাম, এই একটা কার্বন দিলাম, আর এখানে একটা কার্বন দিলাম। তাহলে এটা কিন্তু একটা কার্বন চেইন বলি আমরা। তাহলে এই কার্বন চেইনটির মনে করলাম যে এই দুটি প্রান্তের কার্বন, তাহলে এখানে একটা বন্ধন দিয়ে দিলাম। তাহলে প্রান্তের দুটি কার্বন দেখেন পরস্পরের সাথে যুক্ত হচ্ছে। তাহলে পরস্পরের সাথে যেহেতু যুক্ত হচ্ছে এটা একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনগুলিতে তাহলে এই কার্বন দুই পাশে দুই যোজনী দ্বারা পূর্ণ আছে, তাহলে হাইড্রোজেন ফাঁকা আছে দুটি, তাহলে এখানে H2 দিব। এটার ক্ষেত্রেও দুই পাশে দুই যোজনী দ্বারা পূর্ণ আছে, হাইড্রোজেন যোজনী ফাঁকা আছে দুটি, তাহলে এখানেও H2 দিব। এখানেও দেখেন দুটি ফাঁকা আছে, তাহলে এখানেও আমি H2 দিব। তাহলে এই হচ্ছে আমার বদ্ধ শিকল হাইড্রোকার্বনের উদাহরণ। তো এই বদ্ধ শিকল, এবার আপনার মনে প্রশ্ন থাকতে রয়েছে দাদা আপনি একটু আগে যে কার্বন শিকলটি দেখাচ্ছিলেন সোজা, এবার এমন হয়ে গেল, এগুলোর নামকরণ কি অন্য হবে না আগের মতোই হবে? এখানে শুধু একটু চেঞ্জ হবে। কেমন চেঞ্জ হবে দেখেন, যেখানে কার্বন কতটি আছে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তাহলে কার্বন আছে তিনটা। তাহলে আগের মতোই বলবো যে কার্বন আছে তিনটা, তাহলে প্রো, তাহলে লিখলাম প্রো প্রো। এবার কত বন্ধনে যুক্ত আছে? এক বন্ধন, বলতে হয় কি এন, তাহলে কি হবে প্রোপ যোগ এন, কি হবে প্রোপেন, তাহলে এটা মানে প্রোপেন। তবে এটা যেহেতু একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন, এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনগুলির নামকরণের পূর্বে একটু সাইক্লো কথাটি বললেই হয়ে যায়। তো এটা যেহেতু একটা চাকরিক, এই চাকরিক থাকার কারণে সেটাকে সাইক্লো বলতে হয়। তাহলে এখানে শুধু সামনে লিখতে হবে সাইক্লো, সাইক্লো। তাহলে এই যৌগটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। তো এই যৌগগুলিকে এমন করে না লিখে আমি অন্যরূপে প্রকাশ করতে পারি। কেমন করে দেখেন, এবারে এমন করে দিলাম, এখানে এমন করে দিলাম, এখানে এমন করে দিলাম। এটা বা এটা যদি লেখেন তাহলে এটাও কিন্তু বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এটা কি বলতে পারেন যে এটা কি ত্রিভুজ? না, এটা ত্রিভুজ না। কেমন করে দেখেন, যে এই হাইড্রোকার্বন যৌগগুলিকে আমি এমন করে প্রকাশ করতে পারি। কেমন করে দেখেন, যে এই হাইড্রোকার্বন যৌগগুলিতে যতটি কোণ থাকে এই প্রত্যেকটি কোণে এক একটি করে হাইড্রোজেন অবস্থান বলছে, এক একটি করে কার্বন অবস্থান করে। তাহলে এখানে একটা কোণ আছে, তাহলে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কোণ আছে, তাহলে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কোণ, তাহলে এখানে আরেকটা কার্বন আছে। তাহলে কার্বন তাহলে করে তিনটেই থাকলো। তো শুধু এটার তুলনায় এটা একটা সুবিধা আছে, কেমন, যেখানে কার্বনগুলোকেও লিখতে হয়, হাইড্রোজেনও লিখতে হয়, আবার বন্ধনগুলিও দিতে হয়। এখানে আবার কি করতে হবে, যে শুধুমাত্র এমন করে দিলেই চলে যায়, এখানে কার্বন বা হাইড্রোজেনগুলিকে উল্লেখ করতে হয় না। তাহলে এটা যা, এটাও ঠিক। কেমন, তাহলে এই যৌগটির নাম হচ্ছে আমার সাইক্লোপ্রোপেন। তো সাইক্লোপ্রোপেন যদি বলতে চাই আমি এটাও লিখতে পারি বা এটাকেও লিখতে পারি। এবার অ্যারোমেটিক বা অ্যারোমেটিক না, বদ্ধ শিকলের উদাহরণ কি শুধু এটাই হবে? অন্য কি হতে পারে? যে আগে যেমন দেখলাম যে যত কার্বন চাই তত কার্বন দিতে পারতেছি, এখানে কি তেমনই দিতে হবে? অবশ্যই পারবেন। কেন পারবেন না? এখানে আমি 4 কার্বন দিয়ে করতে পারি। তাহলে এখানে একটা কার্বন দিলাম, এখানে একটা কার্বন দিলাম, এখানে একটা কার্বন দিছি, এখানে একটা কার্বন দিছি, তাহলে প্রান্তের দুটি কার্বন পরস্পর যুক্ত আছে। তাহলে এখানে একটা হাইড্রোজেন দিব, এখানে দুইটা হাইড্রোজেন দিব, এখানেও হাইড্রোজেন দিব, এখানেও হাইড্রোজেন দিব। তো এটার নামকরণ কি হবে? তাহলে আমি বলছি যে এদের নামকরণের পূর্বে আপনাকে কি করতে হবে? সাইক্লো কথাটি লিখতে হবে। তাহলে এই লিখলেন আপনি সাইক্লো। এবার কতটি কার্বন আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে চারটা, তাহলে কি হলো বিউট, তাহলে লিখলেন আমি বিউট। এবার কত বন্ধন দ্বারা যুক্ত আছে? এক বন্ধন, তাহলে এটা হচ্ছে বিউটেন, তাহলে বিউটেন দিয়ে দিন, তাহলে এটা হচ্ছে সাইক্লোবিউটেন। এবার বলতে পারেন যে দাদা আমি কি এটার মতো করে বলছে, এটাকে যেমন এমন করে লিখলাম এটাকেও কি তেমন করে লিখতে হবে? অবশ্যই পারবেন, কেন পারবেন না? এখানে কয়টি কার্বন? 4টি, তাহলে আপনি 4 জায়গায় 4টা কোণ দিয়ে দেন। তাহলে এই 4 জায়গায় 4টা কোণ দিয়েছেন, তাহলে এটা বা এটা নিলেও এটা হচ্ছে আমার সাইক্লোবিউটেন হয়ে যায়। তাহলে এই হচ্ছে আপনার বদ্ধ শিকল সম্পর্কে আলোচনা। তো এই অ্যালিসাইক্লিক বদ্ধ শিকল নিয়ে আলোচনা করলাম। এবার যদি অ্যালিসাইক্লিকের কথা বলি, যে অ্যালিসাইক্লিক কি হবে?
অ্যালিসাইক্লিকের সংজ্ঞা বলে এমন যে সকল যৌগগুলি অর্থাৎ যে সকল বদ্ধ শিকল হাইড্রোকার্বন মুক্ত শিকলের ন্যায় আচরণ করে তাকে বলা হয় অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। তো আমি বললাম কি যে এই অ্যালিসাইক্লিকগুলি বদ্ধ শিকল হলেও এরা মুক্ত শিকলের ন্যায় আচরণ করে বলে এদেরকে বলে অ্যালিসাইক্লিক। তাহলে অ্যালিসাইক্লিকের উদাহরণ কি হবে, যে অ্যালিসাইক্লিকের উদাহরণ এইটা সাইক্লোপ্রোপেন, এই অ্যালিসাইক্লিক সাইক্লোবিউটেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কি যে এখানে কি শুধু এক বন্ধন বা এক বন্ধন দ্বারাই হবে, এটা কি দ্বিবন্ধন দিতে পারি না? অবশ্যই পারেন। দ্বিবন্ধন দিতে গেলে শুধু একটু চেঞ্জ করে নিতে হবে। কেমন করে দেখেন, যে হাইড্রোজেনগুলো শুধু একটু উলট পালট করবো, এখানে একটা দ্বিবন্ধন দিয়ে দিচ্ছি আমি। তাহলে এবার যোজনীগুলো দেখেন, এখানে দুই, এখানে, তাহলে এখানে একটা, এখানে একটা, তাহলে আগের মতো নামকরণ করবো। যেহেতু চারটে সাইক্লো বিউট, চারটা সে বিউট, এবার শুধু একটু করবো কি যে দ্বিবন্ধন যেহেতু আছে তাহলে বলবো ইউ, তাহলে হচ্ছে বিউটিন, বিউটিন। তাহলে এই এমন করেই এই হচ্ছে আমার বদ্ধ শিকল নিয়ে আলোচনা। আজকে এই পর্যন্তই। এরপরের দিনে আমরা অ্যারোমেটিক নিয়ে আলোচনা করব। নমস্কার।